সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি রমজানে স্বাস্থ্য সুরক্ষা অনুষ্ঠানের আজকের পর্বে। প্রিয় দর্শক, রমজান চলছে, সিয়াম সাধনায় সবাই আমরা ব্যস্ত। কিভাবে সৃষ্টিকর্তার আমরা নৈকট্য লাভ করতে পারি সেই আশায় আমরা ইবাদত বন্দী করছি, সিয়াম সাধনা করছি। এই সিয়াম সাধনার করতে গিয়ে যারা উচ্চ রক্তচাপ থেকে শুরু করে বিভিন্ন রকম নন কমিউনিকেবল ডিজিজে ভুগছেন, তাদের কিভাবে তারা এগুলোকে কন্ট্রোল করবেন, ওষুধ কিভাবে খাবেন, এই সমস্ত ব্যাপারে আপনাদের সাথে আজ আলাপ করব। আমরা আমন্ত্রণ জানিয়েছি বাংলাদেশের প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ প্রফেসর ডক্টর তৌফিকুর রহমানকে। প্রফেসর তৌফিকুর রহমান বর্তমানে মানিকগঞ্জ মেডিকেল কলেজে প্রফেসর অফ কার্ডিওলজি হিসেবে উনি কাজ করছেন। প্রফেসর তৌফিকুর রহমান, অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন? ধন্যবাদ আপনাকে। আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে। আপনি ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। রমজান ভালো মতো কাটছে, আমরা সবাই ইবাদতে ব্যস্ত আছি। তো আসলে এই রমজান মাসটা তো এসেছে আমাদের সুস্থ, যেমন আত্মিক শান্তি, ইবাদত, অনেক কিছু আল্লাহর তরফ থেকে পুরস্কার আমরা প্রত্যাশী, প্লাস সঙ্গে সঙ্গে আমরা শরীরটাকে যাতে সামনের পরবর্তী 11টি মাস সুস্থ রাখতে পারি সেটি নিয়েও আমাদের একটা ধারণা থাকতে হবে, ধারণা আছে। আমি মনে করি যারা সচেতন তারা কিন্তু এই মাসটাকে ব্যাপকভাবে কাজে লাগাচ্ছে, আর যারা অসচেতন তাদের জন্য আমরা সচেতন করার প্রয়াসী। তো আপনি তো একজন বাংলাদেশের প্রখ্যাত কার্ডিওলজিস্ট। কার্ডিওলজি রোগীরা যেমন আসে, তেমন উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, এইসব রোগী, অনেক ধরনের রোগী আপনার কাছে আসে। উচ্চ রক্তচাপটা আমরা বলতে আসলে কি বুঝি, কখন আমরা উচ্চ রক্তচাপ বলবো? ধন্যবাদ আপনাকে সুন্দর প্রশ্ন করার জন্য। সাধারণত দেখা যায় যে রোজার আগে প্রথম 1 মাস ডাক্তারদের চেম্বারে সব জায়গাতে একটু ভিড় লেগে থাকে। এই জন্য রোগীরা সাধারণত ওষুধ অ্যাডজাস্টমেন্টের জন্য আসে। রোগীরা কখন ওষুধ খাবে, কখন খাবে, কোন ওষুধটা কখন খাবে, শান্ত এটা ঠিকঠাক করার জন্য শান্ত আসে। স্বাভাবিকভাবে একটু আমাদেরও ব্যস্ততা রমজান আগে বেড়ে যায়, এবং রমজান মাসে প্রথম দিকে হয়তো কিছুটা এক ধরনের ব্যস্ততা থাকে। এখন প্রথমে যদি আমরা উচ্চ রক্তচাপ নিয়ে আলোচনা করি, যে উচ্চ রক্তচাপ আসলে কি। এখন আমাদের যে শরীরে রক্ত নালী আছে, এই রক্তনালীর মধ্যে যখন রক্ত মানে সঞ্চালন হয়, রক্ত চলাচল করে, চলাচল করার জন্য এই রক্তনালী ওটা পার্শ্ব চাপ দেয়। এই পার্শ্ব চাপকে আমরা বলি রক্তচাপ। এখন আমরা স্বাভাবিকভাবে একটা উচ্চ রক্তচাপ কখন বলবো, তাহলে সেই ক্ষেত্রে আমাদের রক্তচাপটা আসলে কখন স্বাভাবিক, কখন এটা উচ্চ, বা কখন আমরা লো প্রেশার। তাহলে এখন নর্মাল স্বাভাবিক প্রেশার বলি আমরা যখন প্রেশার মাপি, এটা সবাই অবগত আছে। আমরা দুইটা মানে দুটা রক্তচাপ লিখি, এটা সিস্টোলিক প্রেশার বলে, এটা ডায়াস্টোলিক প্রেশার বলে, বা এটা উপরের দিকে প্রেশার বলে, এটা নিচের দিকে প্রেশার বলে। এখন এই সিস্টোলিক প্রেশার যেটা আছে সেটা বলে আমরা 100 থেকে 140 নরমাল, আর ডায়াস্টোলিক প্রেশার 60 থেকে 90 নরমাল। বয়স ভেদে অনেকেই সাধারণত একটু কনফিউশন যেটা ক্রিয়েট করে সেটা হলো যে ওরা সবাই মনে করে 120-82 নরমাল, এটা ধারণা হয়ে গেছে, জিনিসটা ভুল। অনেক সময় 130 হলে রোগী বলে স্যার আমার তো প্রেশার হাই, কত আছে 130, আপনার প্রেশার তো হাই, আপনার তো 100 থেকে 140 নরমাল, আর ওইদিকে 60 থেকে 90 নরমাল। WHO বলছে, এটা WHO আমাদের যে ওয়ার্কিং গাইডলাইন, যেগুলো আমরা গাইডলাইন এখন মোটামুটি আছে মিলাই টিলাই, কোন কোন ক্ষেত্রে তারা কোন কোন দেশে আরো কম। আমেরিকাতে এই যে যেটা রেঞ্জ, এটা রেঞ্জ ওরা কমায় ফেলছে। তাদের ক্ষেত্রে দেখা যায় ফলে উচ্চ রক্তচাপের রোগী সংখ্যা বেড়ে গেছে। আর ওরা দেখছে যে এর চেয়ে একটু বেশি থাকলে রোগের জটিলতা বেশি হয়। কিন্তু আমরা যতপর্যন্ত যাদেরকে ফলো করি সেই হিসাবে, ইভেন হলো যে ইউরোপিয়ান সোসাইটি অফ কার্ডিওলজি প্লাস আমরা যে হাইপারটেনশন যারা গাইডলাইন করে, সেই হিসাবে আমরা সাধারণত এটা 100 থেকে 140 আর 60 থেকে 90। আর যেটা কথা বলতেছেন যে বয়স ভেদে একটা ব্যাপার থাকে, সাধারণত বাচ্চাদের ক্ষেত্রে একটু বয়স প্রেশার কম থাকে, আর যারা বয়স বাড়ার সাথে সাথে অনেক সময় প্রেশার একটু বাড়তে থাকে। এই জন্য ওদের ক্ষেত্রে আমরা কখন 150 উপরেরটা এটা নর্মাল ধরি আর কি। বয়স্ক রোগীদের ক্ষেত্রে 60 প্লাস এর ক্ষেত্রে আমরা 150 পর্যন্ত নর্মাল ধরে থাকি, কোনো কোনো ক্ষেত্রে 160 পর্যন্ত নর্মাল ধরে, নিচেরটা তো 100 আছে, 90 থাকবে সেটা। তো এখন হলো যেটা এই সিস্টোলিক প্রেশার, যেটা এই যে প্রেশার, নর্মাল প্রেশার, আমাদের যে নর্মাল প্রেশারের যদি বেড়ে যায়, অর্থাৎ আমার যদি সিস্টোলিক প্রেশারটা 140-এর উপরে হয় এবং ডায়াস্টোলিক প্রেশার যদি 90-এর উপরে হয়, তাহলে তাকে আমরা উচ্চ রক্তচাপ বলবো। 90 অথবা 90-এর উপরে হলে তাকে আমরা উচ্চ রক্তচাপ বলবো। এখন এই উচ্চ রক্তচাপ আসলে কখন আমরা চিকিৎসা দিব, বা কি চিকিৎসা দিব, বা আমরা কি ওষুধ দিব, নাকি লাইফস্টাইল মডিফিকেশন দিব, সেটা আসলে আলোচনার সময় চলে আসবে। এখন হঠাৎ করে একজন রোগী আসলো, আপনি দেখলেন যে 150/90 হয়েছে বা আরেকটু বেশি হয়ে গেছে, সেটাকে কি আপনি ধরে ওষুধ চিকিৎসা করবেন, নাকি আরো 2-1 দিন বা একটু রেস্টে রেখে, বা আরো আপনি কালকে আসেন,
এই ধরনের একটা আসলে ব্যাপারটা হচ্ছে যে কখনো কখনো হোয়াইট কোট হাইপারটেনশন একটা কথা আছে, হোয়াইট কোট হাইপারটেনশন কখনো কখনো দেখা যায় যে ডাক্তারদের চেম্বারে আসলে বা ইভেন কোন ক্লিনিকে গেলে বা হাসপাতালে গেলে মানুষের একটা ভয় কাজ করে, অপরিচিত জায়গা এটা কাজ, ফলে দেখা যাচ্ছে প্রেশার কিছুটা বাড়তি থাকে। এই জন্য আমরা যে প্রেশার মাপার আগে রোগীদেরকে বলি 10 মিনিট বসে আশ্বস্ত করি, একটু কথাবার্তা বলি, তারপর সাধারণত প্রেশার মাপা হয়। এখন এই যে প্রেশার মাপলে যদি দেখা যায় যে না প্রেশার যদি নর্মাল থাকে ভালো, কিন্তু যদি একটু বাড়তি থাকে তখন, এবং রোগী যদি এটা বলে যে স্যার আমি তো বাসায় মাপি, আমার মেয়ে মাপতে পারে ভালো, বা আমার অটো মেশিন আছে আমি মাপি, এরা যারা অথবা স্কিল পারসন মাপে এরা বলছে যে বাসায় প্রেশার নর্মাল থাকে, স্যার আপনার এখানে কেন একটু বাড়তি হলো আমি বুঝলাম না, তো এই রোগীর ক্ষেত্রে কিন্তু আমরা প্রেশার ওষুধ দেই না বা প্রেশার হিসাবে ডায়াগনোসিস করি না। তখন রোগীকে বলে ঠিক আছে আপনি বাসায় প্রেশারটা মাপেন দেখেন, এবং নেক্সট দিন হলো আপনি আসলে তখন আমরা কিছু অনেক সময় যে স্ট্রেস বা অ্যাংজাইটির জন্য বাড়তে পারে আমরা তো হালকা স্ট্রেসের ওষুধ দেই, অ্যাংজাইটির ওষুধ দেই। তবে হ্যাঁ ওই যে যেটা একটা কথা বললেন এটা কি আছে হোয়াইট কোট হাইপারটেনশন নাকি আসলে তার সত্যি সত্যি প্রেশার বাড়ছে, এটা কিন্তু আমরা ডায়াগনোসিস করতে পারি। ডায়াগনোসিস কিভাবে করতে পারি? যদি দেখা যায় তার লং স্ট্যান্ডিং অনেক দিন ধরে তার প্রেশার বাড়তি, ঠিক আছে, এখন আবার যে ডাক্তারের কাছে আসার জন্য হয়েছে, অথবা এমন হতে পারে সে যে প্রেশার মাপে বাসায় প্রেশার রিডিং হয়তো ভুল বা মাপা পদ্ধতি ভুল, তার কাছে কম মনে হচ্ছে, তখন সেটা হচ্ছে যে আমরা কনফার্ম কিভাবে করব, ওই যে একটা ইসিজি করি, ইসিজি দেখা যায় যে হাই ভোল্টেজ বা ইসিজি দেখা যাচ্ছে এলভিএস এর ক্রাইটেরিয়া আছে, মানে হাইপারট্রফি আছে, অনেক দিন ধরে যদি আপনার প্রেশার বাড়তি থাকে, প্রেশার বাড়লে আমার হার্টের উপর একটা লোড পড়ে, লোড পরে হার্টের ওয়াল মোটা হয়, এই মোটাটা দুই ভাবে আমরা ডায়াগনোসিস করতে পারি, একটা ইসিজির মাধ্যমে আর ইকোর মাধ্যমে। ইসিজি যদি চলে আসে ভালো, তাহলে আমি বলি আসলে তা না, আপনার আসলে দীর্ঘমেয়াদী প্রেশার বেশি। আমি ইকো করলাম যে নরমালি যেটা আমাদের হার্টের লেফট ভেন্ট্রিকুলার থিকনেস বলে, মাসেল থিকনেস 11 কম হওয়ার কথা, সাহেব এখন 11 হয়েছে বা 11 বেশি আছে, তখন আমরা ধরে নিতে পারি ওনার তো প্রেশার আসলে বেশি থাকে। ইভেন কখন কখন এমন আছে যে আমি বেশি ঘামায় আসছি বা আমি আমার প্রেশার একটু কম দেখাচ্ছে বা আমার ডায়রিয়া হয়েছে, প্রেশার কম দেখাচ্ছে, কিন্তু তার আসলে দীর্ঘমেয়াদী প্রেশার বাড়ছে, সেইটা ডায়াগনোসিস করতে হবে। সেটা ওই যে আমরা বলি যে যদি ইসিজি এবং ইকো করলে আমরা কিন্তু ডায়াগনোসিস করতে পারি। এক্সরেতে যদি দেখে কার্ডিওমেগালি বলি আমরা, যে হার্টের সাইজ বড় হয়ে গেছে, তখন আমরা একটু ইয়ে করতে পারি যে আপনার কিন্তু আসলে সত্যিকারী প্রেশার, আপনার চিকিৎসা করতে হবে, তখন আর আমরা ওই ডিলে করি না। এখন এমন সময় আছে যে এমন আছে তখন রোগী টেনশন করতেছে বা রোগীর হলে রাতে ঘুম হয় নাই, রোগীর একদম কাছের কেউ মারা গেছে, অথবা রোগী কোনো কারণে বেশি স্ট্রেসে আছে, সে আসলো তার প্রেশার হতে দেখা গেলো 180/90 পাওয়া গেল, অনেক প্রেশার বা 180/100। এখন একটা তো স্বাভাবিকভাবে একটা ইয়ে ধরে এই রোগী তাহলে আমরা কি আসলে শুধু কি একটু টেনশন ওষুধ দিয়ে ছাড়িয়ে দিব, নাকি এর ওষুধ তাকে প্রেশার ওষুধ দিব, নাকি তাকে হাসপাতালে ভর্তি দিব, না তাকে কিভাবে চিকিৎসা দিব, ইমিডিয়েটলি তার প্রেশার নামাবো, নাকি আসলে তার ওষুধ আস্তে আস্তে অল্প মুখে খাওয়ার ওষুধ দিব। এখন এই জিনিসটুকু কনফার্ম করার জন্য যে আমরা বলি যে কিছু তো টার্গেট অর্গান ড্যামেজ বলি আর কি, তার চোখের কোনো সমস্যা আছে কিনা আমরা ফান্ডোস্কোপি এক্সামিনেশন করি, করে দেখি রেটিনার যে রক্তনালী আছে এর কোনো চেঞ্জ আছে কিনা। তারপরে আমরা যে অনেক সময় প্রস্রাবের সাথে মাইক্রো অ্যালবুমিন আছে কিনা, মানে কিডনির উপর চাপ পড়তেছে কিনা, ইসিজিতে হাইপারট্রফি আছে কিনা, এইগুলো দেখে তখন কিন্তু আমরা সিদ্ধান্ত না এই রোগী তো আসলে ওই টেনশন করছে এই জন্য প্রেশার বাড়ে নাই, তার আসলে দীর্ঘমেয়াদী আস্তে আস্তে প্রেশার অর্গানগুলো তার এফেক্ট হয়ে গেছে অলরেডি। তখন আরো যদি আমি তাকে অ্যালাউ করি, না ঠিক আছে আপনি আর 3 দিন 4 দিন পরে আসেন, আপনার দেখি প্রেশার কমবে কিনা বা প্রেশার কমে যেতে পারে, এই ধরনের কোনো সুযোগ নেই তার ক্ষেত্রে, তার ক্ষেত্রে ইমিডিয়েটলি আমাকে অর্গান প্রোটেকশনের জন্য তাকে চিকিৎসা। এখন কোন ধরনের ওষুধ আপনারা বেশি ব্যবহার করছেন? ডায়াবেটিক কি এখনো ইউজ হয়? আচ্ছা, এখন আমরা সাধারণত কোন ধরনের, এখন যে কনসেপশনটা আছে সেটা হলো আমি এমন ওষুধগুলো পছন্দ করব যে ওষুধগুলো আমার শুধুমাত্র প্রেশার কমাবে তা না, আমার দীর্ঘমেয়াদী ব্রেন, হার্ট, কিডনি, চোখ ভালো রাখবে, সেই এরকম লং টার্ম সার্ভাইভাল বলি, প্রোটেকশন দিবে যেগুলা, সেই কিছু ওষুধ আছে এরকম। অথবা আরেকটা জিনিস আমরা যেটা করি সেটা হলো যে কোন কোন ক্ষেত্র আছে সেই ক্ষেত্রগুলো আমাদের স্পেশাল কনসিডারেশন আছে, স্পেশাল প্রিফারেন্স আছে, আমাকে সেটা দিতে হবে। যেমন ধরেন একটা রোগীর প্রেশার আছে, তার সাথে ডায়াবেটিস আছে, এখন তার ডায়াবেটিস কি করে, কিডনি সমস্যা করে, তাহলে আমি এমন একটা ওষুধ প্রেশার ওষুধ দিব যে ওষুধটা প্রেশারও কমাবে আমার, আর আমার হলো কিডনির প্রোটেকশন দিবে। যেমন কথাগুলো খুব গুরুত্বপূর্ণ পর্যায়ে আমরা এসেছি, একটি বিরতিতে যেতে হচ্ছে। প্রিয় দর্শক, সময় হলো একটি বিরতিতে যাবার, ফিরছে কিছুক্ষণের মধ্যেই, ততক্ষণ আমাদের সাথেই থাকুন। প্রিয় দর্শক,
বিরতির পর আবার আপনাদের মাঝে ফিরে আসলাম রমজানে স্বাস্থ্য সুরক্ষার আজকের পর্বে। আমাদের আজকের অতিথি প্রফেসর ডক্টর তৌফিকুর রহমান। প্রফেসর তৌফিকুর রহমান, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি। আমরা কথা বলছিলাম বিরতির আগে যে ডায়াবেটিস হয়েছে, প্রেশার হয়েছে, দুটো হয়েছে, এখন কি করা যায়? এরকম চয়েস অফ অ্যান্টিহাইপারটেনসিভ, কোন কার জন্য কোন আমার প্রেশার ওষুধটা ভালো হবে। এখন আমার প্রেশার বেশি, আমি দোকান থেকে একটা ওষুধ কিনে খেলাম, আমার প্রেশার কমালে কিন্তু আমার লং টার্ম কোনো বেনিফিট পাবো না বা প্রোটেকশন দিবে না আমার। তাহলে এখন ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপের যে কথা বলছিলাম সেটা স্পেশাল গ্রুপের আছে, সেই গ্রুপের ওষুধটা আমরা প্রিফার করি। এখন যেমন আছে যে আমার হার্টে ব্লক আছে, ইসকিমিয়া হার্ট ডিজিজ আছে, আমার উচ্চ রক্তচাপ আছে, তার জন্য আমরা বিটা ব্লকার ওই ধরনের ওষুধটা চুজ করতে হবে সেক্ষেত্রে। তারপরে হলো যে আমাদের অনেক সময় দেখা যায় যে আমরা ওষুধ খেলে পায়ে পানি আসে, কিছু কিছু ওষুধ আছে যেগুলোতে পায়ে পানি ওষুধ আছে, অ্যামলোডিপিন জাতীয় ওষুধ, তখন আমরা এই গ্রুপের ওষুধ তাকে বাদ দিব। কোন কোন ক্ষেত্রে আছে একটা বয়স্ক রোগী আসছে, তার পোস্টেড গ্ল্যান্ড বড় আছে, এখন পোস্টেড গ্ল্যান্ড আমি এমন ওষুধ আছে যেগুলো পোস্টেড গ্ল্যান্ডের কাজ করবে আবার আমার প্রেশারও কমাবে, তাহলে আমি সেই গ্রুপের ওষুধটা যোগ করবো। তাহলে এইভাবে আসলে আমরা চুজ করি যে কোন অ্যান্টিহাইপারটেনসিভ বা কেন অনেক অ্যান্টিহাইপারটেনসিভ অনেকগুলো পাওয়া অ্যাভেলেবেল, কোনটা কার জন্য ভালো হবে সেটা আসলে ওই যে ডাক্তার বুঝবে যে হলো যে প্রেশারের সঙ্গে আদার্স কোমরবিডিটিস কোনটা আছে এবং কোনটা তার জন্য ভালো হবে, বেস্ট হবে, সেভাবে আমরা ওই প্রেশার ওষুধটা চুজ করে দেই। এখন এই যে অনেকে আপনারা বলে থাকেন যে লবণ যত কম খাওয়া যায়, টেবিল থেকে লবণদানিটা সরিয়ে ফেলুন, লবণের কি কোনো ভূমিকা আছে প্রেশারে? হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। আমরা একটা বলি যে সাধারণত লবণ যদি পরিমাণ যেটুকু তার চেয়ে যদি বেশি খায় সেটাও খারাপ, যদি পরিমাণ চেয়ে কম খায় তাহলেও খারাপ। এখন হ্যাঁ, হাইপোনাট্রিয়ামিয়া ওটাও খারাপ, বেশি খারাপ। এখন কোনটা রিকমেন্ডেশন কতখানি আসে, বলা 1 চা চামচ লবণ অথবা 5 গ্রাম লবণ, এটা আমাকে প্রতিদিন খেতে হবে। এখন আমাদের কারণ কি, এই যে আমরা যে বলছে ঘাম হচ্ছে যে পেশাবের সাথে লবণ চলে যাচ্ছে, ঘামের সাথে ওই যে সাদা সাদা থাকে ঘামের সাথে লবণ চলে যাচ্ছে, এখন যেটা লস হচ্ছে সেটা যদি আমি পূরণ না করি স্বাভাবিকভাবে সেখানে আমাদের যে দুর্বলতা লাগবে, প্রেশার কম থাকবে এবং আরো ধরনের জটিলতা দেখা যাবে। এই জন্য আমরা লবণ বলা, যদি আমি যে পরিমাণে আমার লবণ খাওয়াবো তার চেয়ে যদি বেশি দীর্ঘমেয়াদী ধরে খাই তাহলে আমাদের উচ্চ রক্তচাপ হতে পারে দীর্ঘমেয়াদী। এখন এই কনফিউশনটা যেটা তৈরি করে, যেটা আমাদের যে সমাজে তো অনেক কিছু ভুল কথা প্রচলন আছে, যেহেতু আপনি কথা তুললেন আমি এটা বলে দিই, সেটা রোগীরা বলে যে আপনার তো ডায়রিয়া হয়েছে বা আপনার হলো একটু দুর্বল লাগছে শরীর, অথবা আপনার হলো ভমিটিং হয়েছে, আপনার হলো একটু সোর স্যালাইন খাবেন। স্যার আমার তো প্রেশার আছে, প্রেশার বাইরে যাবে না, প্রেশার হবে না, বলে এটা তো প্রথম কথা হলো যে আমাকে জীবন বাঁচাতে হবে, তারপর আমার হলো প্রেশার। 1 2 নাম্বার হলো যে আমি কখন আমার যে যদি ওরসালাইন খাই বা লবণ খাই কখন আমার প্রেশার বাড়বে, যদি আমি দীর্ঘমেয়াদী 3-4টা করে যদি প্রেশার যে ওরসালাইন খাই তাহলে আমার আস্তে আস্তে প্রেশার বাড়বে, আদারওয়াইজ প্রেশার বাড়বে না। এখন অনেক সময় রোগী কোশ্চেন করে, স্যার লবণ কি একটু খেতে পারবো না, স্যার লবণ কাঁচা লবণ কি খেতে পারবো না, যে কাঁচা একটু ভেজে নিব। হ্যাঁ, এখন ওই যে ভেজে নেওয়ার ক্ষেত্রে রোগীরা বলে যে লবণ ভেজে খাওয়া যাবে কিনা, তাই আমি বলি যদি লবণ ভাজেন এটা কি লবণই থাকে নাকি এটা চিনি হয়, বলে না লবণই থাকে, তাহলে আর খাওয়া যাবে না। হ্যাঁ, ভেজে খাইলেও যা, যদি কাঁচা অবস্থায় দেয় সুতরাং খাওয়া যাবে না। এখন যেটা আছে যে আসলে কারা খেতে পারবে বা কিছু লবণ আসলে একদম কাঁচা লবণ কি খেতে পারবে, হ্যাঁ পারবে। আপনার জন্য বরাদ্দ হলো 5 গ্রাম, আপনার ফ্যামিলি যদি মেম্বার থাকে 5 জন তাহলে 5 × 25 গ্রাম লবণ আপনি তরকারিতে, এবং আপনি ইচ্ছা করলে আপনি যদি তরকারিতে কম লবণ দেবেন। বাইরে কিন্তু এরকম আছে যে এই যে যা রান্না করে, আপনি রেস্টুরেন্টে যান, এটা রান্না খাবার দিছে, ওর মধ্যে কোনো লবণ দিবে না, কেন আপনি আপনার মতো পছন্দ মতো লবণ দিবেন। কেউ লবণ বেশি খায়, কেউ কম খায়, কেউ খায় না। এমন হতে পারে যে 4 জন 5 জন 6 জন ফ্রেন্ড আপনি রেস্টুরেন্টে খেতে বসছেন, কি হয়তো কম বেশি করে খায়, যেমন চিনি যেমন আমরা পাশে দেই তেমনি লবণও পাশে দেওয়া থাকে, আপনার মতো আপনি ওই যে তরকারিতে মিশিয়ে তারপরে খাবেন। তো এখন অথবা আপনি ভাতের সাথে আপনি নিয়ে খেলেন, তাহলে সে কি লবণ খেতে পারবে না কাঁচা লবণ? অবশ্যই খেতে পারবে। হ্যাঁ, যদি আপনি তরকারিতে কম খান তাহলে আপনি কাঁচা লবণ কিছু খেতে পারবেন, আর যদি তরকারিতে বেশি দিয়ে ফেলেন তাহলে তো আপনার খাওয়ার আর সুযোগ নেই লবণ। সেক্ষেত্রে লবণ যদি আপনি বেশি খান, দীর্ঘমেয়াদী খান, আপনার প্রেশার বাড়ার সম্ভাবনা থাকে। সেক্ষেত্রে রমজান চলছে, এখন যারা উচ্চ রক্তচাপের রোগী, ডায়াবেটিসের রোগী, হার্টের রোগী, এরা ওষুধটা কখন খাবে? কারণ অনেক সময় অনেক ওষুধ আছে দুপুর বেলায় ভরা পেটে খেতে হয়, এখন উনি কিভাবে? ধন্যবাদ আপনাকে, এটা আমি সবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। যে কয়টা ইয়েটা তৈরি হয়, একটা হলো যে দুপুরের ওষুধটা কখন খাবে, 2 নাম্বারটা তো তৈরি হয় হলো যে আপনার যে গ্যাস্ট্রিকের ওষুধ বলে, গ্যাস্ট্রিকের ওষুধটা তো আমরা খাওয়ার আগে ম্যাক্সিমাম ক্ষেত্রে খাই, তাহলে রোজার মাসে তো খাওয়ার আগে কেমনে খাবো, ইফতারের আগে। থাইরয়েডের ওষুধটা, হ্যাঁ থাইরয়েড ওষুধটা খালি পেটে খেতে, তাহলে কখন খাবো? এখন এইটার ক্ষেত্রে সাধারণত যেটা আছে, এটা হলো যে দুপুরের ওষুধ। আমরা বলি
দুপুরের ওষুধ কিন্তু দেখবেন হার্টের রোগীদের কম থাকে, 2-3টার বেশি থাকে না, অ্যাসপিরিন। শুধু আমি যে রোগীদেরকে করি সেটা হলো সকালের ওষুধ আর দুপুরের ওষুধ, এটা খাবো ইফতারের পর। আচ্ছা। এবং এর সাথে গ্যাস্ট্রিক ওষুধ আমরা চেঞ্জ করে দিই। এখন কিন্তু গ্যাস্ট্রিক ওষুধ রোগীদের কাউন্সিলিং করে বলা হয় এখনকার গ্যাস্ট্রিক ওষুধ এমন কিছু আসছে যেগুলো খাওয়ার পরেও খাওয়া যায়, আমার খালি পেটে খেতে হবে না, আমি ভরা পেটে খেতে পারবো, তাহলে একটু চেঞ্জ করে দেওয়া হয়। আর একটা হলো যে তাহলে সকালের ওষুধ আর দুপুরের ওষুধ আমরা ইফতারের পর, আর রাতের ওষুধ হলো সেহরির পর। এটা কেন করা হয়েছে? এটার সাথে কোনো কোনো ক্ষেত্রে আমরা আমাদের যেসব রোগী থাকে হার্টের রোগীদের 70 থেকে মোর দ্যান 80% আমার রোগী থাকে ডায়াবেটিসের রোগী, উচ্চ রক্তচাপ, কোমরবিডিটিস, এগুলো তো আছেই। ফলে ডায়াবেটিসের রোগী আমার মধ্যে কিছু ইনসুলিনও পাই। তো সুতরাং আমি যদি এই যে যে রাতের যে ওষুধটা আছে এটা ভোরবেলা দেওয়া হয়, আর সকালে ওষুধটা দেওয়া হয় ইফতারের পরে, কারণ সকালে আমরা ইনসুলিন বেশি নেই, আমরা ইফতারের পরে খাওয়া দাওয়া করি, ইনসুলিন আমার বেশি ডোজ থাকে। রাতের বেলা আমরা কম ইনসুলিন নেই, সারাদিন আমরা খাই না, এই জন্য সকালবেলা চলে যায়। এই জন্য অ্যাজ এ হোল আমি ওইভাবেই যে আপনার রাতের যে ওষুধটা আছে সেটা ইফতারের সেহরির পরে, আর সকালে দুপুরটা আপনি হলো রাতে পরে খাই নেবেন, এইভাবে সন্ধ্যা দেওয়া হয়। রাতের যে ইনসুলিন সেটা তো সেহরির সময় দিয়ে দিই, কখনো কখনো আমরা বলে দিই যে আপনি অর্ধেক ডোজ নেবেন, বা কোনো ট্যাবলেট দেওয়া করা হয়, সারাদিন যেহেতু খাওয়া হবে না, পরের দিকে হাইপোগ্লাইসেমিক হওয়ার সম্ভাবনা থাকবে, এই জন্য হাফ ডোজ দেওয়া হয় ইনসুলিন। অনেক সময় ট্যাবলেটও আমরা অনেক সময় হাফ ডোজ। রোজা রেখেও ব্লাড সুগারটা মাপা যেতে পারে, কোনো এতে রোজা ভাঙবে না, রোজা ভাঙবে না। যদি আমরা মনে হয় যে আপনার হাইপো হচ্ছে বা খারাপ লাগতেছে বা ইমার্জেন্সি চেক করার প্রয়োজন আছে, আপনি চেক করতে পারবেন, রোজা নাও ভাঙা লাগতে পারে। হাইপোগ্লাইসেমিয়া তো খুবই মারাত্মক হতে পারে, মানে রোগীর মৃত্যুবরণ হতে পারে, অনেক স্বাস্থ্যহানি হতে পারে। ইভেন আমাদের সবচেয়ে বড় একটা যেটা রিস্ক ফ্যাক্টর বা রিস্ক হলো হাইপোগ্লাইসেমিয়া। অনেক রোগী আছে হাইপোগ্লাইসেমিয়ার কারণে হার্ট অ্যাটাক হয়। অনেক সময় দেখবেন অনেক সময় দেখবেন যে বলা আছে কোন কোন ক্ষেত্রে যে হার্ট অ্যাটাক কখন বেশি হয়, এই ধরনের একটা কোশ্চেন থাকে। আচ্ছা আচ্ছা। এবং দেখা যায় ভোর রাতের দিকে হার্ট অ্যাটাক বেশি হয়। এর একটা ব্যাখ্যা কি, অনেক ডায়াবেটিস রোগী যারা ইনসুলিন পায় বা ট্যাবলেট খায়, এরা হয়তো রাতের বেলা কম খায় বা খেলো না, ভোর রাতের দিকে হাইপো হয় তার, এবং এই হাইপোটাই সাধারণত হার্ট অ্যাটাকের জন্য দায়ী। খুবই গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন দিলেন দর্শকদের। সুতরাং ওই যে এটার জন্য হলো আমি এই কথা বলি যে একটু হাইপার থাকা ভালো দেন হাইপো। সেটাই, আপনার হাইপার একটু বেশি থাকলে ক্ষতি হবে না, কিন্তু হাইপো আপনাকে মারাত্মক ক্ষতি করে ফেলবে। যদি 16 ক্রস করে তখন বিপজ্জনক ব্লাড সুগার, এই 10 পর্যন্ত 12 পর্যন্ত না, আমরা ইউজুয়ালি বলি সাধারণত আপনার 10 11 এটা বেশি আমরা করছি না, আর খালি পেটে 8 7 8 এইভাবে সাধারণত আমরা বলি। সেটা একটু হালকা একটু মার্জিন আমরা এবং রমজান তো এসেছে, আমরা এই যদি আমরা ইফতারটাতে ব্যালেন্সড ওয়েতে খাই, মিষ্টান্ন না খাই, সেই সময় এরকম মিষ্টান্ন না খাই, আমরা যদি সুষম একটা সুন্দর ওয়েল ব্যালেন্সড খাই, ফুড ইফতার করি, তাহলে তো ব্লাড সুগার ভালো থাকবে। আমার ব্লাড সুগার কখন বাড়ে? আমি ইফতারের সময় জিলাপি খাই, আমি ইফতারের সময় যে শরবতটা খাই, ঘন চিনি দিয়ে মিশাই সব, বা অনেকে মনে করে ট্যাঙের মধ্যে মনে চিনি নাই, ওই দেখা তোর মধ্যে চিনি আছে, অথবা আমরা মনে করি বাইরে জুস নিয়ে এসে খাই, বাইরের জুসে তো চিনির গোলা আছে, তারপরে যদি কোক খাই, কোকের মধ্যে চিনির গোলা, একটা কোকে 7 মানে ওই কোল্ড ড্রিঙ্কসে 7 চামচ চিনি থাকে। তাহলে সুতরাং আমরা এই জিনিসগুলো অ্যাভয়েড করবো। আপনি ন্যাচারাল বাসায় তৈরি জুস বা ফলের জুস বানাই খান, কোনো সমস্যা নেই। আপনি বাসার তৈরি কোন একটা বাদ দিয়ে, চিনি বাদ দিয়ে এমনি শরবত খান, ডাবের পানি খান, কোনো অসুবিধা নেই। এর মধ্যে কচি ডাবের পানি, তাহলে আপনার ব্লাড সুগার বাড়বে না। আমি যেটা করি, আমি তো প্রতি রোজা আমি জমজমের পানি দিই, আমি ইফতার করি। মাশাআল্লাহ, আমি কোনোদিন শরবত খাই না, আমার এটা অভ্যাস। তো কারণ এই যে চিনি সারাদিন আমি যে ক্যালোরি বার্ন করলাম, আমি যদি 1 গ্লাস ঘন চিনি শরবতে খাই, তাহলে তো আমার সেই বার্নটা হলো না, ওই সুগারটা আমার বেশি হয়ে গেল, লাভের লাভ কিছু হলো না। আর এখন তো সুগারকে বলে হোয়াইট পয়জন, জি তাই না? সুগার, ভাত, এগুলো হলো হোয়াইট পয়জন, সাদা বিষ। আমাকে সাদা বিষ অ্যাভয়েড করতে হবে। সেটাই তো। আসলে রমজান এসেছে আমাদেরকে সুস্থতা দেওয়ার জন্য। যে আগে বলছিলাম যে ধূমপান ছাড়ার প্রকৃষ্ট মাসে রমজান, তাই না? তো প্রফেসর তৌফিকুর রহমান অনুষ্ঠানে এসেছেন, আমাদের অনেক মূল্যবান কথা শুনিয়েছেন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ প্রফেসর তৌফিকুর রহমান, যিনি বাংলাদেশের প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ, অনেক মূল্যবান কথা শোনালেন। রমজানে একজন রোগী কিভাবে, কখন তিনি ওষুধটা খাবেন, কিভাবে চলবেন, অনেক গুরুত্বপূর্ণ কথা তিনি শুনিয়েছেন। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।